ব্রি সাজেশন লাগবে। ব্রির পরীক্ষা, সায়েন্টিফিক অফিসার নিয়োগের পরীক্ষা আগামী ২ দিন আছে আর আমার হাতে। আমার কাছে সবাই ফোন করছে, অনেকেই মেসেজ করছে যে ভাইয়া ব্রির একটা সাজেশন, একটা যদি শর্ট নোট একেবারে খুব শর্টকাট ওয়েতে কীভাবে ব্রিতে সায়েন্টিফিক অফিসার হওয়া যাবে। তো আসলে সাজেশন আসলে কখনোই মানে 100% দেওয়া সম্ভব না। সাজেশন আসলে কাজেও লাগে না অনেক সময়। তবে আমরা তারপরও একটা পথ ধরে চলি, একটা চেনা পথে হাঁটার চেষ্টা করি। সেই অনুযায়ী আজকে আমি আপনাদের সাথে কয়েক মিনিট কথা বলার চেষ্টা করব। তো আপনারা একটু যদি মানে শেষ মুহূর্তে এই বিষয়গুলো একটু ঝালিয়ে নেন, আশা করি যে আপনাদের পরীক্ষায় কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারবেন। অন্ততপক্ষে এইটুকু বিশ্বাস করি, আমার এই ভিডিও দেখলে অন্ততপক্ষে আপনারা যদি 2 বা 3 নাম্বারও যদি বেশি পান, সেটা আপনার জন্য সাকসেসফুল হবে আর কি। তো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, কারণ খুব ছোট ছোট বিষয় আমি বলবো এবং খুব কম সময়ে অনেকগুলো টপিকস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু খেয়াল করেন, আধুনিক ধানের চাষ বইটাতে আপনারা যে ধানের যে নতুন যে জাতগুলো আছে, আধুনিক ধানের চাষের বইটার অনেকের কাছে অনেকগুলো ভার্সন আছে। আপনারা লেটেস্ট ভার্সনটা সবসময় খেয়াল করবেন যে সেটা আপনার কাছে আছে কি না, এবং লেটেস্ট ভার্সনে একদম সর্বশেষ জাত যেগুলো, সেই জাতগুলো কোনটা, কী বৈশিষ্ট্য, স্পেশালি আপনার খেয়াল করতে হবে যে কোনটা স্পেশাল বৈশিষ্ট্য। একটা ধানের জাত চাল চিকন হতে পারে, মোটা হতে পারে, টেস্টি হতে পারে, এটা স্পেশাল বৈশিষ্ট্য না। যেমন একটা ধানের জাত লবণাক্ততা সহিষ্ণু, একটা ধানের জাত জিঙ্ক রিচ একটা ধানের জাত, বা একটা ড্রট রেসিস্ট্যান্ট একটা ধানের জাত, এগুলো হচ্ছে জাতের স্পেশাল বৈশিষ্ট্য। ধরুন আপনাকে যদি বলে যে বঙ্গবন্ধু ধানে জিঙ্কের পরিমাণ কত, তাহলে আপনি শুধু জিঙ্ক রিচ জানলেই হবে না, জিঙ্কের পরিমাণ কত সেটাও জানতে হবে। আবার ঠিক একই রকম আপনাকে যদি বলে কোনো একটা ধানের ভ্যারাইটি যেটা আপনার কত মাত্রায় লবণাক্ততা সহ্য করতে পারে, এখন আপনি শুধু জানলেন এটা লবণাক্ততা সহিষ্ণু, কিন্তু আপনি জানেন না যে কত মাত্রা পর্যন্ত সহিষ্ণু, তাহলে কিন্তু এটা হবে না। এই জিনিসটা আপনাদের জানতে হবে। পাশাপাশি আপনার বিভিন্ন জাতের, যদি আপনাকে বলে যে লো জিআই রাইসের একটা নাম বলেন, আই মিন ডায়াবেটিক্স রাইসের একটা জাতের নাম বলেন, কিংবা আপনাকে যদি বলে যে বৃধান 29-এর রিপ্লেসমেন্ট, বেস্ট রিপ্লেসমেন্ট কোনটা, বৃধান 29-এর বেস্ট রিপ্লেসমেন্ট হচ্ছে 89, আর বৃধান 28-এর বেস্ট রিপ্লেসমেন্ট হচ্ছে 28। বৃধান 29 এবং 28টাকে মানে খুব জনপ্রিয় দেখে এর দুইটা রিপ্লেসমেন্ট করা হয়েছে, এবং এটা খুব সিমিলার ভ্যারাইটি। এই দুইটা আপনার এখন বেশ চাষাবাদ করা হচ্ছে, এবং বৃধান 92টাও খুব একটা নতুন ধান, মানে নতুন জাত, এবং এটা খুব জনপ্রিয় হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন ব্রি এখনও পর্যন্ত প্রায় 108টার মতো জাত, 108 নাম্বার পর্যন্ত জাত। এরপরেও আবার কিছু হাইব্রিড জাত আছে। হাইব্রিড জাতগুলোরও একটু বৈশিষ্ট্য দেখে রাখবেন, এবং হাইব্রিড জাতগুলোর ইল্ড কতটুকু, রাইস ইল্ড গ্যাপ কি, এটা একটু জেনে রাখবেন। ইল গ্যাপ কীভাবে মিনিমাইজ করা যায়, এরকম কয়েকটা পয়েন্টের কথা যদি জিজ্ঞেস করে, কোন ধানটা আসলে কোন প্যারেন্টস থেকে এসছে এটা একটু জেনে রাখা ভালো। যেমন আপনাকে যদি বলি যে বৃধান 89, কিন্তু এর প্যারেন্টস ছিল বৃধান 29। এবং খুব সিম্পল, আপনারা যদি আধুনিক ধানের চাষ বইটাতে একটু দেখে নেন, সেখানে দেখবেন যেমন BR22 এই ধানের নাম হচ্ছে কিরণ, এবং এটা নাজের সাইল ছিল এর প্যারেন্টস। আপনি মানে নাজের সাইল ভ্যারাইটির মধ্যে আপনার বিভিন্ন রকম জেনেটিক বা নানান রকম আমরা যেটাকে বলি যে ইমপ্রুভমেন্ট করার ফলে সেটা আপনার আজকে BR22। তো আপনার একটু নামের ব্যাপারটা খেয়াল করবেন, কোনো একটা জাতের নাম লিখতে গেলে ধান কোনটা থেকে কোনটার নাম ধান লিখবেন, আর কোনটার লিখবেন BR, এটা খেয়াল করবেন। 1 থেকে 26 পর্যন্ত, 13 বাদে 1 থেকে 26 পর্যন্ত জাতগুলোর নাম হবে BR 1, 2, 3, 4 এরকম 26 পর্যন্ত, আর 27 থেকে হবে ধান 27, 28, 29, 108 এরকম। এবং 1 থেকে 26 পর্যন্ত জাতের কিন্তু এক্সক্লুসিভ কিছু নাম আছে, যেমন BR20 হচ্ছে নিজামি, BR21 হচ্ছে নিয়ামত, BR22 হচ্ছে কিরণ। এই জাতীয় নামগুলো আপনারা একটু দেখে রাখবেন, অনেক সময় আসতেও পারে। পাশাপাশি আমি বললাম যে এটা কোন থেকে প্যারেন্টস থেকে হয়েছে, এইটা একটু দেখে রাখবেন। আধুনিক ধানের চাষ বইটা কিন্তু মানে এক কথায় বাইবেল। এখান থেকে আমিও খুবই হোপফুল, অন্তপক্ষে 10 নাম্বার না হলেও 6-7 কিন্তু কমন পড়বে, এটা আশা করা যায়। আর বিশেষ করে আপনার জাতগুলোর প্রতি বৈশিষ্ট্যের পাশাপাশি আপনার কোন জাতগুলো কোন এলাকায় সুইটেবল, লবণাক্ততা এলাকায় কোনটা সুইটেবল, তারপরে জোয়ার ভাটা এলাকায় কোনটা সুইটেবল, বন্যা কবলিত এলাকার জন্য কোনটা সুইটেবল, এই জিনিসগুলো আপনাদের একটু দেখে রাখতে হবে। আচ্ছা, আর হচ্ছে কোনটা কী রোগ সহিষ্ণু, যেমন কিছু জাত আছে ব্লাস্ট সহিষ্ণু, কিছু জাত আছে পোকার মধ্যেও কিছু রেসিস্ট্যান্স আছে, সেই জিনিসগুলো আপনাদের একটু দেখে রাখতে হবে। সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটিটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব আর ধানের ক্ষেত্রে আপনার যে অনেক সময় আসে যে আপনার বোরো ধানের
চারার বয়স কতদিন হওয়া উচিত, আমন ধানের চারার বয়স কতদিন হওয়া উচিত একটু বলে রাখি যে আউশ, আমন, বোরো এই তিনটার মধ্যে আউশ ধানে মাত্র 20 থেকে 25 দিন, আমনে হচ্ছে 30 থেকে 35 দিন, আর বোরোর ক্ষেত্রে হচ্ছে 40 থেকে 45 দিন বয়সী চারাটা আপনার বেস্ট। আর আরেকটা জিনিস আপনারা যে বীজতলা যেটা, এটাও একটু ইম্পর্টেন্ট। অনেক সময় দাপক বীজতলা একটা আছে যেটা বন্যা কবলিত এলাকায় হয়, এটা কিভাবে করে একটু দেখে রাখতে হবে। বীজতলায় ধানের বীজের জন্য কতটুকু, কত বর্গমিটারের জন্য কতটুকু ধান লাগতে পারে, 1 হেক্টর জমির জন্য কতটুকু বীজতলা করতে হবে, এটা দেখে রাখতে হবে। আর পাশাপাশি আপনারা ধানের যেসব ম্যানেজমেন্ট আছে, যেমন এডাব্লিউডি একটা পদ্ধতি আছে, এডাব্লিউডিটা কীভাবে করে একটু দেখে রাখতে হবে। ধান চাষে ইরিগেশন কীভাবে কমানো যায়। আর রোগবালাইয়ের ক্ষেত্রে, পোকামাকড়ের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে বাংলায় জেনে যাওয়া। আপনি প্রশ্ন কিন্তু দেখেন, আপনারা বাড়ির প্রশ্ন দেখেছেন বাংলা হয়েছে, তো আপনাকে যদি জিজ্ঞেস করে যে ধানের শীষ কাটা লেদা পোকার সাইন্টিফিক নেম কি, আপনি যদি মানে সারা জীবন ইংরেজিতে পড়ে থাকেন যে রাইস আর কাটিং ক্যাটারপিলার, কিন্তু আপনি শীষ কাটা লেদা পোকার সাইন্টিফিক নেম জানেন না, তাহলে কিন্তু খুব ভুল হবে। এই জন্য বাংলায় যে ইয়েগুলো আছে, যেমন ধানের শীষ কাটা লেদা পোকা, লম্বা সুর উড়চুঙ্গা পোকা, পাতা মোড়ানো পোকা, চুঙ্গি পোকা, পামড়ি পোকা, পাতামাছি পোকা, গল মাছি পোকা, এবং প্রত্যেকটার এক্সক্লুসিভ কিছু কিন্তু সিমটম আছে। যেমন রাইস গল মিস বা ধানের গল মাছি পোকা, যেমন সিলভারি শুট বা অনিয়ন লিফ করে, এক একটা যে স্পেশাল ক্যারেক্টারটা, যেমন ডেডলি কী বলে আপনার হোয়াইট হেড সিমটম, ডেড হার্ট সিমটম, এগুলো কী কারণে হয়, এটা একটু আপনাদের এইগুলো জিনিসগুলো জেনে যেতে হবে। পাশাপাশি ধান খেতে কিন্তু আপনার বেশ কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন ধানের বলা হয় আপনার লিফ কালার চার্ট বলা হয়, LCC, তারপরে হচ্ছে আপনার LLP বলা হয়, লাইন লোগো পার্চিংটা কি, ধান খেতে যদি ডাল পুঁতে দেওয়া হয় সেখানে পাখি বসে পোকামাকড় খাবে, পার্চিংটা একটা পদ্ধতি। এরকম ধানের যেসব টেকনোলজি আছে ধান গাছ রিলেটেড, সেই টেকনোলজিগুলো এবং কোনটা কী সিমটম কোন স্টেজে আপনার ক্ষতি করে, সেই জিনিসগুলো আপনার একটু দেখে রাখতে হবে। তবে ধানের রোগবালাই এবং পোকামাকড়টা কিন্তু আপনার বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার মানে আমাদের মেজর জিনিস। এটার ক্ষেত্রে আমি কিন্তু ধানটাকেই এখনও পর্যন্ত গুরুত্ব দিচ্ছি। আর রোগের ব্যাপারগুলো আপনারা দেখবেন, পাশাপাশি রোগের সিমটম। এই বছর আপনার ব্লাস্টের ব্যাপারটা খুব, সারা দেশে প্রচুর ব্লাস্ট হয়েছিল। আর ধানের ক্ষেত্রে চিটা কী কারণে হয়, কারণ এই বছর চিটা হয়েছে ধান গাছে প্রচুর। আর আপনারা একটু বলে রাখি যে গুটি ইউরিয়া আছে, তারপরে আপনার আচ্ছা হাইব্রিড ধানের ক্ষেত্রে আপনার F3 জেনারেশন বা F4 জেনারেশনে কত পার্সেন্ট হোমোজাইগাস বা কত পার্সেন্ট হেটারোজাইগাস, এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। আর বাঁকানি কী কারণে হয় ধান গাছের, আপনার একেবারে ধান গাছের A to Z আপনারা যা যা আছে, আর বিশেষ করে জাত উন্নয়ন ব্রিডিং রিলেটেড যত তথ্য আছে আপনারা, ইনব্রিডিং ডিপ্রেশন কী, তারপরে হচ্ছে হাইব্রিডাইজেশন কী, হেটারোজাইগাস কী, জাইগোসিটি কী, ইনব্রিডিংটা কেন হয়, হোয়াট ইজ ডিফারেন্স ইনব্রিড হাইব্রিড, হোয়াট ইজ এইচওয়াইভিটা কি, মডার্ন ভ্যারাইটি কি, আর হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি কি, এই তিনটা জিনিস একটু জেনে রাখবেন। আর বায়োটেকনোলজিক্যাল কিছু টার্ম, বিশেষ করে আপনার রাইসের বিভিন্ন রকম জেনেটিক্যাল মেকআপ চেঞ্জ করার জন্য, যে ধানের লবণাক্ততা সহ্য করার জন্য কোন জিনটা দেয়, এরকম আপনার কিছু আছে। ধান সংক্রান্ত কিছু পরিসংখ্যান, সর্বশেষ কত বছরে বাংলাদেশে ধানের উৎপাদন কত, তারপর হচ্ছে যে আপনার বীজ ধান করার জন্য আপনার কী পরিমাণ ময়েশ্চার আপনার ধান গাছে থাকা সম্ভব বা থাকা প্রয়োজন, এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। সাপ্লিমেন্টারি ইরিগেশনের সামনে আমন ধান আসতেছে, এই চাষে কিন্তু আপনার সাপ্লিমেন্টারি ইরিগেশনটা লাগে। তো সাপ্লিমেন্টারি ইরিগেশনটা কি, ধান গাছে 1 কেজি ধান উৎপাদনে কত পরিমাণ আপনার দরকার, এই পানি দরকার, সেটা একটু অনেক সময় আপনার প্রশ্ন করে, এই জিনিসগুলো দেখে রাখবেন। আর বঙ্গবন্ধু ধানের উপর স্পেশাল একটা নজর তো আপনাদের রাখতেই হবে। আর ব্রি কিন্তু আপনার বেশ কিছু পুরস্কার পেয়েছে, 2022 সালে 21 পদক পেয়েছে, একটু জেনে রাখবেন। ব্রির A to Z একটা বেসিক একটা নলেজ, একটা দুইটা জিনিস জিজ্ঞেস করতে পারে, কিছু সায়েন্টিফিক নেম, পোকা এবং ডিজিজের যে কজাল অর্গানিজম, সেগুলো সায়েন্টিফিক নেম একটু শিখে রাখতে হবে। আর হচ্ছে আরেকটা জিনিস আপনার বিশেষ করে রিসেন্ট যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য। তারপর আরেকটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ডাইজেস্টার ম্যানেজমেন্টের মধ্যে আপনারা একটু দেখবেন দাপক বীজতলা, যেটা বন্যা কবলিত এলাকায় কী কী ধান ভালো হয় এবং সাবমার্জেন্স টলারেন্ট কী কী ধান আছে। প্লাস হচ্ছে আপনার সর্বশেষ যে তথ্যটা আপনাদের দিয়ে রাখতে চাই, যে ব্রিতে কিন্তু আপনার মূলত প্রশ্ন হবে ব্রিডিং রিলেটেড, অ্যান্টোমোলজি রিলেটেড, ব্রিডিং, অ্যান্টোমোলজি, প্লান্ট প্যাথোলজি, সয়েল সায়েন্স, এই কয়টার উপর ভিত্তিতে। তো রাইস নিউট্রিয়েন্টটা একটা ফ্যাক্টর, নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি সিমটমটা একটু দেখে রাখতে হবে। প্লাস হচ্ছে ব্রিডিংয়ের, এক কথায় ব্রিডিং রিলেটেড যত টার্মিনোলজি, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং এবং বায়োটেকনোলজি, আপনারা অনেকে অনার্সে বায়োটেকনোলজি পড়েননি, কিন্তু বায়োটেকনোলজিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে বায়োটেকনোলজিক্যাল টার্ম, মলিকুলার মার্কার, জেনেটিক্যাল মার্কার, তারপরে হচ্ছে প্রাইমার কি, আমাকে যদি বলে ডিএনএ কি, এই যে আপনার ডিএনএ থেকে আরএনএ হওয়া বা এমআরএনএ, এখানে লাইগেস কি, ট্রান্সডাকশন কি, ট্রান্সলেশন কি, এই জিনিসগুলো আপনাদের একটু জেনে রাখতে হবে। সবার
জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আর একটু রিকোয়েস্ট করে রাখি, এগ্রি কেরিয়ার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু এই ভিডিওগুলো নিয়মিত দিই। আপনি যদি একটু একটু করে ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন একসময় আপনার নলেজটা অনেক রিচ হবে। আশা করি সবাই ভালো করবেন, ভালো থাকবেন।